অবশেষে সেই ভয়ঙ্কর পথটাই বেছে নিল পরাণ সাহা। বাপের দেওয়া কিছু টাকা ছিল। ছেলেবেলার বন্ধু বিশু মল্লিক ব্যবসা করবে বলে স্ট্যাম্প পেপারে সই দিয়ে টাকাটা নিল মোটা সুদের লোভ দেখিয়ে। সুদও দিল কমাস। তারপর রাতারাতি ব্যবসা গুটিয়ে সেই যে গা ঢাকা দিল বিশু মল্লিক, 7 তল্লাট গরু খোঁজা খুঁজেও তার পাত্তা পাওয়া গেল না। টাকার শোকে আর অভাবের জ্বালায় ঠিক করলো পরাণ এভাবে বেঁচে থাকার চেয়ে বরং সুইসাইড করা ভালো। ছেলেকে ডেকে বলল, বাবা ঘনশ্যাম, বিশু মল্লিক আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে যে কাগজখানায় সই করেছে ওখানে আছে আলমারিতে। পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সইও আছে। যত্ন করে রাখিস কাগজখানা। বেঁচে থাকতে তো আর আমি ওর দেখা পেলাম না, তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সঙ্গে তোর দেখা করাবই। সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করিস। ঘনশ্যাম বাপের কথা ঠিক বোঝে না, তবু ঘাড় কাত করে। আর একটা কথা পরাণ বলে, আমি যদি হঠাৎ মারা যাই, মরতেই পারি, মানুষের জীবন তো, তবে যেন তড়িঘড়ি গয়ায় পিন্ডি চড়িয়ে বসিস না। পাক্কা 2 বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্যে। দেখা না পেলে তখন যা ভালো বুঝবি করবি, কেমন? আর সে রাতেই ভাগীরথী এক্সপ্রেসে গলা দিল পরাণ সাহা। অপঘাতে মৃত্যু, মরলেই ভূত। প্রথমটায় যা একটু কষ্ট, তারপরেই শরীরটা একদম পাখির পালকের মতো হালকা হয়ে গেল। ভূত হয়ে রেল লাইনের ধারে এক দীঘল শেওড়া গাছে এক নাগারে 7 রাত 7 দিন ঘুমিয়ে কাটালো পরাণ। বেঁচে থাকতে ভাবনায় চিন্তায় কত রাত ভালো করে ঘুমাতে পারেনি। ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হলো, তার স্বস্তিরও হলো। মনে পড়ল বিশু মল্লিকের কথা। ওই শয়তানটার জন্যেই আজ তার এই ভূতের দশা। ঠিক করলো প্রথমে গ্রামে গঞ্জে ওকে খুঁজে বেড়াবে। এখন তো আর হাঁটা চলার বালাই নেই, শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাওয়া। সুতরাং বিশু মল্লিক যদি বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বার করতে বেশি সময় লাগবে না। তার আগে একবার ছেলে ঘনশ্যাম ও বউকে দেখার বাসনা হলো পরাণ সাহার। আমার বেটাটা বাপকে হারিয়ে কেমন আছে, একবার দেখিয়ে এলে ভালো হয়। শেওড়া গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা। গ্রামে ঢুকতেই দেখলো চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড়। ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে, তার বাপের ছবির সামনে চুপটি করে। এটা তবে তারই শোকসভা হচ্ছে। পরাণ সাহা ভাবল, বাহ, খুব ভালো তো, একটু না হয় বসে দেখাই যাক কি দিয়ে কি করে গ্রামের মানুষগুলো। মাঠের ধারে একটা গাব গাছে পা ঝুলিয়ে বসলো পরাণ। সবাই লোকজন মন্দ হয়নি। মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে। বলছে, পরাণ সাহার এই শোক সভায় আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ দরদি হরগোবিন্দ বাবু। তিনি এখনই এসে পড়বেন। আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সবাই এসে বসুন। হরগোবিন্দ বাবুকে চিনত পরাণ। সে হলো বিশু মল্লিকের শালা। বিশু মল্লিক ফেরার হওয়ার পর বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দ বাবু সেই যে তার বোনের সংসারে এসে উঠল আর ফিরে যায়নি নিজের বাড়িতে। এখানে থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে। চেহারায় সাধক সাধক ভাব, কাঁচা পাকা এক জঙ্গল দাড়ি, গোফে মুখখানা ঢাকা, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে রাধাকৃষ্ণ ছাড়া আর কোনো বুলিই নেই। বেঁচে থাকতে হরগোবিন্দ বাবুর সঙ্গে বহুবার দেখা হয়েছে পরাণ সাহার। মানুষটাকে মোটেই ভালো লাগতো না তার। সবসময় চোখে মুখে যেন কি খাই ভাব। কার্তিক আবার ঘোষণা করল, এবার সবার কাজ শুরু হচ্ছে। সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস। হরগোবিন্দ বাবু সভাপতির চেয়ারে এসে বসলো। তাকে দেখে পরাণ সাহা এমন চমকে উঠল যে গাছের ডাল থেকে হরকে নিচে পড়ে যাওয়ার জোগাড়। বেটা, তুই তবে হরগোবিন্দ বাবু? শয়তান, চোর, জোচ্চোর। হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো পরাণ সাহা। আসলে হয়েছেটা কি?
মোড়ে ভূত হওয়ার পর পরাণ সাহা একটা অন্তর্দৃষ্টি পেয়েছে। এটা অবশ্য সব ভূতেরাই পায়। সে দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজানা জিনিস, অদেখা বস্তু জানতে পারে, দেখতে পায়। পরাণ দেখল যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক, ওটা পরাণের ঘড়ি। লাইনে গলা দেওয়ার পর দিন সকালবেলা কার্তিকই ওকে প্রথম দেখতে পায়। দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে নিজের হাতে পড়ে তবেই গ্রামে গিয়ে খবরটা দেয়। কার্তিকের পরেও পথে আসে নিপতি। পরাণকে মোড়ে পড়ে থাকতে দেখে দুঃখ করে। এদিক সেদিক তাকিয়ে পরাণের পকেট থেকে 2 টাকা 50 পয়সা তুলে নিয়ে পকেটে ভরে গ্রামে ফিরে ঘনশ্যামকে খবরটা দিয়ে কর্তব্য সারে। কিন্তু সে যা গেছে তা যাক, তার জন্যে পরাণ মোটেই ভাবিত নয়। কিন্তু ওই হরগোবিন্দ একমুখ গোপদারির জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকী কিনা আজ 2 বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটিয়ে যাচ্ছে। বেঁচে থাকতে খুনাক্ষরেও জানতে পারেনি পরাণ সাহা। সে তখন কতদিন গেছে বিশু মল্লিকের দোকানে জিনিস কিনতে। মাঝে মাঝে শুনিয়েছে তার ভগ্নিপতির টাকা মারার কাহিনী। শুনে মাথা নেড়ে তাকে শুধু কেষ্ট নাম শুনিয়ে গেছে হরগোবিন্দ। যাক, আত্মহত্যাটা করে তাহলে সার্থক হয়েছি। আমি ভূত হয়েছি বলেই না চিনতে পারলাম এই বিশু মল্লিককে। এখন গ্রামের 5 জনের কাছে ব্যাটার পরিচয় ফাঁস করতে পারলেই নিশ্চিন্ত। ছেলে বউয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পরাণ নদীর ধারে শ্মশানঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসলো। ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলুরামের সঙ্গে। বছর 10 আগে শান্তিপুর কালনা ফেরিঘাটে নৌকা ডুবিতে মারা গিয়েছিল ফেলা। পরাণের মুখে সব শুনে ফেলা লাফিয়ে উঠল, বলল, চল এখনই ব্যাটার ঘাড় মোটকে আসি। ধুর, তাহলে আমার টাকাটা আদায় হবে। প্রথমে ওর গোপদারি কামিয়ে গ্রামের 5 জনের কাছে পরিচয়টা ফাঁস করতে হবে, যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে। বুঝলাম, কিন্তু আমাদের যে লোহা ছোঁয়া বারণ, নইলে খুঁড়ের এক টানে হরগোবিন্দের মুখের জঙ্গল সাফ করে ফেলতাম। না রে, ওভাবে হবে না। এমন রাস্তা বার করতে হবে যেন ব্যাটা নিজেই নিজের দাড়ি গোপ কাটতে বাধ্য হয়। কি করা যায়? দাঁড়া, ভাবতে দে। এরপর ভাবতে ভাবতে দুজনে আবার চণ্ডীতলার মাঠে এসে গাব গাছের ডালে বসে। সভা ততক্ষণে শেষ হয়ে গেছে। হরগোবিন্দ ঘনশ্যামের কাছে ডেকে কি যেন বলছে। কি বলছে শোনার বাসনা মনে পোষণ করতেই পরাণ সাহা গাছের ডালে বসেই শুনতে পায়। হরগোবিন্দ বলছে, খরচ খরচা হবে বলে পিণ্ড দেবে না? তোমার বাবাজি তবে নরকে পড়ে পচবে হে। যাও, মাকে নিয়ে গয়া কাশী বৃন্দাবন ঘুরেও এসো, আর পিণ্ডটাও দিয়ে আসো। টাকার জন্যে ভাবছো কেন? আমি তো আছি। দেখো, আমার ভগ্নিপতির সই করা একটা কাগজ আছে তোমার বাবার আলমারিতে। ওখানে আমায় এনে দিলে আমি তোমাকে 1000 টাকা এমনি দিয়ে দেবো। ঘনশ্যাম বলে, কিন্তু বাবা যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছেন 2 বছর। হরগোবিন্দ অল্প হাসে। কি লাভ? বিশু মল্লিক কি আর কোনোদিন ফিরবে ভাবছো? আর সে না ফিরলে ও কাগজখানার মূল্যই বা কি? তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়িতে এসো। আমি নয় তোমাকে 1500 টাকাই দেবো। বেশ, ভেবে দেখি। মাকেও জিজ্ঞাসা করি মা কি বলে। ভাবো, তবে বেশি দেরি করো না। যা করার কাল পরশুর মধ্যেই করো। আমি আবার কিছুদিনের জন্যে বাইরে যাব কি না। এই কথাবার্তা শুনে পরাণ আর ফেলুরাম ঠিক করলো যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। কারণ লোভে পড়ে ঘনশ্যাম যদি কাগজখানা একবার হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিণ্ডি চড়ায়, তবে বিশু মল্লিকের পিণ্ডি চটকানোর আগেই নিজের পিণ্ডি চটকে যাবে। এই অবস্থায় কি করা যায় বলতো ফেলুরাম? আমি ভেবে রেখেছি। হরগোবিন্দের দাড়িতে উকুন ছাড়তে হবে, যাতে বেটা উকুনের কুটকুটানিতে ছটফটিয়ে দাড়ি কাটতে বাধ্য হয়। বুঝলাম, কিন্তু আমরা উকুন পাবো কোথায়?
ভূত হয়ে তো আমাদের সকলের ন্যাড়ামুন্ডি। সে আমি ভেবে রেখেছি। আমার নাতনি পুটির মাথা ভরা উকুন, ওখান থেকে 4টি এনে হরগোবিন্দ দাড়িতে ছাড়লেই হবে। পরাণ সাহা মাথা ঝাঁকায়। ধুর, ওসব পাতি উকুনে হরগোবিন্দের কিচ্ছু হবে না। সরু চিরুনি চালিয়ে কিংবা উকুন মারার ওষুধ লাগিয়ে উকুন তাড়াবে। আসল চীনে উকুন চাই। ওখানে বসেই অন্তর্দৃষ্টি চালিয়ে তাও বার করলো ফেলুরাম। মানকুণ্ডুর পাগলাগারদের এক পাগল, উকুনের জ্বালায় বেচারা পাগল হয়েছে। ওর মাথা ভর্তি চীনে উকুন। ডাক্তাররা রাত দিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জেগে থাকলেই শুধু চুল ছেঁড়াছেড়ি আর চিৎকার। ওর মাথা থেকে 4টিখানি উকুন এনে ঘুমন্ত হরগোবিন্দর দাড়িতে ছেড়ে দিল ফেলুরাম। তারপর দুজনে গাব গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো। উকুনের কুটকুটানিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দ বাবুর। এ কি বিপদ রে বাবা, এত যত্ন করার পরেও কিনা দাড়িতে উকুন। বিছানায় বসে আয়না সামনে ধরে দাড়িতে সরু চিরুনি চালালো কতক্ষণ, তারপর আবার ঘুমাতে গেল। কিন্তু উকুনের কামড়ানিতে 2 চোখের পাতা এক মুহূর্তের জন্যে সারা রাত এক করতে পারল না। ভোরের আলো ফুটতেই ডেটল, উকুন মারার ওষুধ আর কার্বলিক সাবান দিয়ে হরগোবিন্দ বাথরুমে ঢোকে। ওষুধ মেখে দাড়িতে সাবান ঘষে 3 ঘন্টা স্নান সেরে বাথরুম থেকে যখন হরগোবিন্দ বের হলো, ছোবরার ঘষ্টানিতে মুখখানা টকটকে লাল। ভাবল বুঝি নিশ্চিন্ত। কিন্তু চীনে উকুন এত সহজে কাবু হবার পাত্র নয়। আর হরগোবিন্দর মতো এমন নধরকান্তি মানুষের সুস্বাদু রক্ত উকুনদের যেন ভোজবাড়ির নেমন্তন্ন। তবে দিনের আলো ফুটলে ওরা হাত পা খেলিয়ে একটু বিশ্রাম করে, তাই হরগোবিন্দর দিনটা ভালোই কাটলো। কিন্তু সন্ধ্যের পরেই চুলকানি বাড়ল। ঘুমালে পরেই দাড়ির জঙ্গলে শুরু হয় বাঘ ভাল্লুকের লড়াই। লাফিয়ে বিছানা ছেড়ে নামলো হরগোবিন্দ। এক পাক চরকি নাচন নাচলো। তারপর খুঁজে খুঁজে 1 শিশি টিক 20 বার করে ঢাললো দাড়ি ভরে। ব্যাস, চুলকানি একেবারে বন্ধ। চীনে উকুন কিন্তু ভারী চালাক। টিক 20 উগ্র গন্ধ পেয়ে একদম দাড়ির গোড়ায় গিয়ে লুকিয়ে বসলো সব কটা। কোনোটা আবার গোড়ার গর্তে মুখ গুজে পড়ে রইল, দাঁত মুখ খিচিয়ে। ওষুধের তেজ সরতেই শুরু হলো দাড়িগোফের জঙ্গলে তাণ্ডব নৃত্য। তারপরেই এক বিভৎস চিৎকার করে হরগোবিন্দ নাচতে লাগলো উচ্চিংড়ির মতো। ভোরের আলো ফুটলেই হরগোবিন্দ দাড়ি কাটার সাজ সরঞ্জাম নিয়ে ঢুকলো বাথরুমে। গ্রাম ছেড়ে লোপাট হওয়ার পর প্রায় আজ 2.5 বছর দাড়িগোপ কাটেনি হরগোবিন্দ। এখন কেটে শান্তি পেল সে। দাড়িগোপ কামিয়ে গন্ধ সাবান মেখে স্নান করতে করতে যেন আপনা থেকেই 2 চোখের পাতা বুঝে আসতে লাগলো। এমন সময় স্নান ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে চাকর খবর দিল, বাবু, ঘনশ্যাম বাবু এইছেন, একখানা কাগজ হাতে করে। আপনি নাকি কাগজখানা কিনবেন বলেছিলেন। শুনেই আনন্দে লাফিয়ে ওঠে হরগোবিন্দ। স্নান সেরে কোনো রকমে গায়ে জামা কাপড় চড়িয়ে বৈঠকখানায় ঢুকে বসে। এনেছ? বেশ বেশ, দাও কাগজখানা দাও। বাপের পিন্ডি দিতে যাবে বলে কথা। ও, তোমাকে আমি আরো 500 টাকা বেশি দেব। হরগোবিন্দের দিকে একদৃষ্টে তাকিয়েছিল ঘনশ্যাম। অবাক হয়ে বলে, আপনি আপনি তবে বিশু মল্লিক? দাড়ি গোফে মুখ ঢেকে হরগোবিন্দ সে যে দিব্যি এতকাল চালিয়ে দিলেন, আর আমার বাবা বেচারা অকালে প্রাণ দিয়ে মরল। হরগোবিন্দ ওরফে বিশু মল্লিক থমকে যায়। ঘনশ্যাম উঠে দাঁড়ায়, কাগজখানা বুকে চেপে ধরে বলে, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। পাড়ার 5 জনকে নিয়ে এক্ষুনি আসছি আমি। আমার বাবার পিণ্ডিদান করতে আপনি আমাকে গয়া পাঠাচ্ছিলেন না? এখন ফিরে এসে আপনার পিণ্ডি চটকাবো। দুমদাম পায়ের আওয়াজ করে ঘনশ্যাম বেরিয়ে যায়। গালে হাত বোলাতে বোলাতে চেয়ারে ধপ করে বসে পড়ে বিশু মল্লিক। চেয়ারে বসে সামনের দেয়ালের আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে বিশু মল্লিক।
মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন লেখক প্রবোধনাথের কলমে পিণ্ডিদান। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।